যাই হোক, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে 1919 থেকে 1935 পার্ট 3। তো আমরা আগের ক্লাসে যেটা করেছিলাম ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স অবধি, এবার আমরা চলে যাব তার পরের ইনসিডেন্টগুলো। দেখো, এর পরের যে ঘটনাটা সেটা হচ্ছে দিল্লি প্যাক্ট বা গান্ধী আরউইন প্যাক্ট। তো দেখো, একটা জিনিস খুব ঠান্ডাভাবে চিন্তা করলে বোঝা যাবে যে যখনই কংগ্রেসকে ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সের জন্য ডাকা হলো, আলটিমেটলি ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স কাদের জন্য? কংগ্রেসের জন্যই। তো কংগ্রেস বাদে বাকি সবাই অংশগ্রহণ করলো, তাতে আলটিমেটলি কোনো লাভ হলো না। তো তখন বলছে যে আলটিমেটলি দেখুন, আপনারা সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট তোলার আবেদন করা হয়েছে, আপনারা তুলেও দিয়েছেন, ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সে কেন অংশগ্রহণ করেননি? তাহলে আসুন চুক্তি করি। তো দেখো, যখনই কংগ্রেস ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সে অংশগ্রহণ করলো না, তখনই একটা চুক্তির প্রয়োজনীয়তা তৈরি হলো, তাকে আমরা বলছি দিল্লি প্যাক্ট। কারণ প্যাক্টটা দিল্লিতে হয়েছিল, কার কার মধ্যে? গান্ধী এবং আরউইনের মধ্যে। তাই একে বলা হচ্ছে গান্ধী আরউইন প্যাক্ট, যেটা কত সালে? 1931 এবং 5th of March। তো এখানে কে কে ইনভলভড রয়েছে? এখানে ইনভলভড রয়েছে মেইনলি গান্ধীজি এবং আরউইন, এবং আরও কিছু পার্সোনালিটি ইনভলভ রয়েছে, সেটা হচ্ছে ভগৎ সিং, রাজগুরু, সুখদেব থাপার। তোমাদের নিশ্চয়ই মনে আছে যখন আমরা নর্থ ইন্ডিয়ার এক্সট্রিমিস্ট মুভমেন্ট পড়ছিলাম, তখন এই টাইম ফ্রেমে মনে আছে, এই যে এই টাইম ফ্রেমে ভগৎ সিং, সেই নাওজওয়ান সিস্টেম, তারপরে তোমার HSRA বাহিনী, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, এরা যে বিদ্রোহগুলো করেছিল তার জন্য কাকে গ্রেফতার করা হয়? এই তিনজনকে, সুখদেব, রাজগুরু আর তোমার ভগৎ সিং। তো এই যে চুক্তিটা হলো গান্ধীজির সঙ্গে, ভাবো চুক্তিটা হয়তো তোমাদের কাছে ভালো লাগবে, বাট চুক্তিটা মানে খুবই আনইকুয়াল একটা চুক্তি বলে আমার পার্সোনালি মনে হয়। ঠিক আছে? তো এই যে চুক্তিটা, এই চুক্তিটাই মেইনলি তোমার গান্ধীজি আবার সেই 11 দফা প্রস্তাব তুলে ধরেছিলেন। মনে আছে আমরা আগে একবার 11 দফা প্রস্তাব তুলেছিলাম, যে দেখুন আমাদের শর্তই একটাই, আমাদের 11 দফা প্রস্তাব মানতে হবে। তো এখানে একটু লিখে রাখো, যেখানে লেখো ইন দিস প্যাক্ট, ইন দিস প্যাক্ট, ইন দিস প্যাক্ট, ইন দিস প্যাক্ট, গান্ধীজি, গান্ধীজি, গান্ধীজি প্রেজেন্টেড সেই 11 দফা প্রস্তাব, 11 পয়েন্ট আলটিমেটাম, 11 পয়েন্টস, 11 পয়েন্টস আলটিমেটাম। তাহলে 11 দফা প্রস্তাব চালু করলো। ঠিক আছে? মেইন পয়েন্ট কি ছিল এর? নাম্বার 1, নাম্বার 1, 50%, 50% রিডাকশন ইন ল্যান্ড রেভিনিউ, 50% রিডাকশন ইন ল্যান্ড রেভিনিউ, ল্যান্ড রেভিনিউ মানে ল্যান্ড রেভিনিউতে 50% রিডাকশন আনতে হবে। নাম্বার 2, অ্যাবলিশন অফ সল্ট ট্যাক্স, অ্যাবলিশন, অ্যাবলিশন অফ সল্ট ট্যাক্স, সল্ট ট্যাক্স, সল্ট ট্যাক্সকে অ্যাবলিশ করতে হবে। আর নাম্বার 3, নাম্বার 3 কোথায় লিখি? এখানে ইম্পোর্ট, এখানে লিখো না, কারণ এখানে আরেকটা পয়েন্ট লাগবে, তোমরা লিখো না। নাম্বার 3 লেখো ইম্পোর্ট, বা সরি ইম্পোজ করো, ইম্পোর্ট নয়, ইম্পোজ কাস্টম ডিউটি, কাস্টম ডিউটি, ইম্পোর্ট, ইম্পোজ কাস্টম ডিউটি অন ফরেন ক্লথ, ফরেন ক্লথ, impose custom duty on foreign clothes to support, to support textile production, টেক্সটাইল প্রোডাকশন। তাহলে 11টা পয়েন্টের মধ্যে আমরা 3টে পয়েন্ট জানবো, এবং এই 3টে পয়েন্টই ডব্লিউবিসিএস মেন্সে একটা অপশানে দিয়েছিল, সেই জন্য 3টে পয়েন্টকে আমরা লিখে নিয়েছি। কি? ল্যান্ড রেভিনিউ 50% কমাতে হবে, সল্ট ট্যাক্স অ্যাবলিশ করতে হবে, আর সল্ট ট্যাক্স নিয়েই তো এত দ্বন্দ্ব না, সেই সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্টে লবণ আইন ভঙ্গ করা হলো, এবং আমরা এইসব লবণ, আমাদের দেশের লবণ তৈরিতে আবার ট্যাক্স আমরা কেন দেবো? তাহলে সল্ট ট্যাক্সকে রিমুভ করতে হবে, এবং 50% রিডাকশন ইন ল্যান্ড রেভিনিউ, ল্যান্ড রেভিনিউতে 50% রিডাকশন করতে হবে। এবং একটা আনইকুয়াল ডিস্ট্রিবিউশন ছিল, যে ফরেন ক্লোথস যখন ইন্ডিয়াতে ঢুকছিল, জেনারেলি কি হয়, একটা কাস্টম ডিউটি লাগে যখনই তোমার দেশের মধ্যে ট্রান্সফার হবে কোনো প্রোডাক্ট, তো ওদের কোনো
ট্যাক্স দিতে হতো না। তো কাস্টম ডিউটি না থাকার জন্য কি হচ্ছে, এদের প্রচুর পরিমাণে ট্যাক্স ছাড় পেয়ে গিয়ে প্রোডাক্টের দাম কমে যাচ্ছিল। সেই জন্য আমাদের টেক্সটাইল প্রোডাকশন খুব কম্পিটিশনের মুখে পড়ছিল, সেটার জন্য থার্ড পয়েন্ট। এবং এর মধ্যে আরেকটা পয়েন্ট ছিল যে ইন্ডিয়ায় যত প্রিজনারকে আপনারা গ্রেপ্তার করেছেন সবাইকে ছেড়ে দিতে হবে। আরেকটা 11টা দফার মধ্যে আরেকটা ছিল। দেখো আরউইন মোটামুটি সবগুলোই মেনে নিয়েছিল, ঠিক আছে, কিন্তু দেখো আরউইন সব প্রিজনারকে ছেড়েও দেয় এক্সেপ্ট 3। মানে গান্ধীজি দেখো তাতেও মেনে নিয়েছিল যে উনি বলেছিলেন যে ভগৎ সিং, রাজগুরু, সুখদেব থাপার এদের বাদে সবাইকে আমরা ছেড়ে দেবো। তো গান্ধীজি কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন। অ্যাকসেপ্ট না করলে প্যাক্ট কি করে হবে? তো এটা আমার কাছে খুবই একটা মানে খারাপ লাগার জায়গা থাকে যে এরকমটা কেন। দেখো তারপরে ইন্ডিয়ারা কি পেলো এই প্যাক্টের থ্রু দিয়ে? ইন্ডিয়ারা দেখো সল্ট তৈরি করার পারমিশন পেলো, এবং আলটিমেটলি গান্ধীজি সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্টকে সাসপেন্ড করার জন্য অ্যাগ্রি করলো, হ্যাঁ আমি করে দেবো, এবং সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে আমরা অংশগ্রহণ করব। তাহলে চুক্তির উদ্দেশ্য স্যাটিসফাই হয়ে গেল যে 11টা পয়েন্ট তুলে ধরা হলো, তার মধ্যে আরউইন সবটাই মেনে নিল, শুধু বললেন যে হ্যাঁ আমরা এই 3জনকে শুধু ছাড়তে পারবো না, তা বাদে আপনার, কিন্তু এটাও বলেনি যে তাদের আমরা ফাঁসি দেব, কিন্তু বলেছে আমরা এই 3জনকে ছাড়তে পারবো না। গান্ধীজি মেনে নিয়েছিলেন, এবং তার ফলস্বরূপ কি সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্টটাকে উইথড্র করা হলো, এবং গান্ধীজি সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে অংশগ্রহণ করবে এই তোমার স্বীকৃতি দেওয়া হলো, ঠিক আছে। তাহলে আলটিমেটলি দেখো এখানে এটাকে আমরা বলছি দিল্লি প্যাক্ট বা গান্ধী আরউইন প্যাক্ট। তো দেখো আলটিমেটলি এই ঘটনার পরপরই কি হয়েছিল, 5 মার্চ যখন প্যাক্টটা হয়ে গেল, তখন 23 মার্চ কি হলো, 23 মার্চ 1931 এই 3জনকে ফাঁসি দেওয়া হলো, ভগৎ সিং, রাজগুরু অ্যান্ড সুখদেব থাপার। সুখদেব were hanged in Lahore jail. লাহোর জেল, ঠিক আছে। আচ্ছা, তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে যে এই গান্ধীর সঙ্গে আরউইনকে কাছে আনলো কে, এই প্যাক্ট করাতে সাহায্য করলো কে? 2জন পার্সন, সেটাও লিখে রাখো। এই 2জনকে দেখো, তেজ বাহাদুর সাপ্রু, তেজ বাহাদুর সাপ্রু and জয়কার JAYAKAR, জয়কার লেখো, played important role in signing of Gandhi Arwin Pact, তাহলে তেজ বাহাদুর সপ্রু অ্যান্ড জয়কার, তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই প্যাক্টটার জন্য। দেখো সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে তুমি যদি দেখো, তাহলে ডেফিনেটলি চুক্তির ফলস্বরূপ কারা অংশগ্রহণ করবে? কংগ্রেস। তাহলে কংগ্রেস অংশগ্রহণ করেছিল, কংগ্রেসের তরফ থেকে কে অংশগ্রহণ করেছেন? গান্ধী এবং সরোজিনী নাইডু, ঠিক আছে। তো লিখে রাখো, দ্য মেইন ইস্যু অফ ডিসকাশন, মানে এখানে মেইন কোনটা নিয়ে ডিসকাস করা হয়েছিল? দ্য মেইন ইস্যু অফ ডিসকাশন at second RTC round table conference related to representation of depressed class, representation of depressed class, তার মানে লোয়ার কাস্টদের রিপ্রেজেন্টেশন, সেটা তারা কতটা সিট পাবে, সে পার্লামেন্টে বা অন্যান্য সুযোগ সুবিধাগুলো কিভাবে পাবে, সেটা নিয়ে ডিসকাশন হয়েছিল এই সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে। আচ্ছা, সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সটা কেন ফেল করে গেল? ডিউ টু ইস্যু অফ সেপারেট ইলেকশন। আচ্ছা, ডিউ টু সেপারেট ইলেকশন বলতে কাদের সেপারেট ইলেকশন, কাদের নিয়ে কথা হচ্ছে? মুসলিমদের? না,
লোয়ার কাস্ট। তো দেখো আলটিমেটলি মেইন ইস্যু কি ছিল তাহলে, রিপ্রেজেন্টেশন অফ ডিপ্রেস ক্লাসদের সুযোগ সুবিধা। তো এখানে এখানে যারা ডিপ্রেস ক্লাস তারা সেপারেট ইলেকশনের দাবি করে লাইক মুসলিম। তো সেটা নিয়ে আলটিমেটলি কংগ্রেসও মেনে নেয়নি বা বাকিরাও মেনে নেয়নি, তাই নিয়ে একটা ইস্যু তৈরি হলো, সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স ফেল হলো এই কারণে। তো আলটিমেটলি গিয়ে তো কোনো লাভ হলো না। তাহলে এই কংগ্রেসের এই যাওয়াকে কি বলা হয়, এই যাওয়াকে বলা হয় উইন্ডো শপিং অফ ন্যাশনাল কংগ্রেস। আচ্ছা উইন্ডো শপিং কোনগুলো বলো তো, বিশাল কষ্ট গেছে, চল না একটু এসির হাওয়া খেয়ে আসি। আমরা শপিং মলে ঢুকি না, কিছু না কিনে আর এ বিশাল কিছু ড্রেস ফ্রেস প্রোটোরে ছবি টবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করে ব্যাস বেরিয়ে আর, এটাই তো না। তো এটাকে বলা হয় উইন্ডো শপিং। তো লিখে রাখো সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স, সেকেন্ড আরটিসি, second RTC was described as window shopping of National Congress. Second roundtable conference was described as window shopping of National Congress. তাহলে ওখানে নিশ্চয়ই এসি ফেসি আছে, ওরা একটু গান্ধীজি আর সরোজিনী নাইডু এসির হাওয়া থেকে ঘুরে এসছে, তাই সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সকে আমরা বলছি তোমার সেকেন্ড আরটিসি, উইন্ডো শপিং অফ ন্যাশনাল কংগ্রেস। আচ্ছা যেহেতু কোনো কাজ হয়নি, শুধু এসির হাওয়াই খাওয়া হয়েছে, তাই বাড়িতে এসে চলো সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্ট আবার চালু হবে, সেকেন্ড ফেজ 1932 থেকে 1934-এ আবার শুরু হলো। দেখো আফটার দ্য ফেলিয়ার অফ সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স, the British arrested all the Congress leader including Gandhi. Second phase of civil disobedience movement initiate. তো আলটিমেটলি এত কষ্ট করে ওদেরও টাইম গেল, এদেরও টাইম অ্যান্ড টাকা দুটোই গেল। তো যেহেতু কাজ হয়নি চলো গান্ধীকে গ্রেফতার কর, তাহলে গ্রেফতার করেছে, তাই সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স ফেল এবং আলটিমেটলি সেকেন্ড ডিসোবিডিয়েন্ট মুভমেন্ট শুরু। যদিও এটাকে উইথড্র করা হয়েছে 1934। তো এটা অনেককে এটাই বলে থাকে যে ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স বা সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সকে আমি ছেড়ে দিচ্ছি, যদি সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্টটাকে ইনিশিয়ালি 1934 অবধি ক্যারি করা যেত, মাঝে উইথড্র না করে, তাহলে তার এফেক্ট নর্মাল যা ঘটেছে তার 10 গুণ হতো। ঠিক আছে, তো যাই হোক কিছু করার নেই, হিস্ট্রি, সেকেন্ড ফেজ অফ সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্ট চললো। আচ্ছা তাহলে এরপরে আবার কি হবে, থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স। ঠিক আছে, এরা কনফারেন্সের পর কনফারেন্স করেই যাচ্ছে। ঠিক আছে, তো 1932-তে থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স হলো এবং দেখো কংগ্রেস ডিড নট পার্টিসিপেট। তাহলে কংগ্রেস কতগুলোতে অংশগ্রহণ করেছিল, কেবলমাত্র সেকেন্ডেরটা, এটাও পরীক্ষায় কোশ্চেন দেয়। এবং এর মেইন ইস্যুই হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট চালু করা। তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এর ভিত্তি কিন্তু এখানেই তৈরি করা হলো এবং আলটিমেটলি 1935-এ আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট চালু করি অন দ্য বেসিস অফ থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স। এবং তাহলে তোমার যদি বলা হয় কোন দুজন তোমার সবগুলো কনফারেন্স অংশগ্রহণ করেছিল, বি আর আম্বেদকর এবং তেজ বাহাদুর সপ্রু, আমরা আগের দিন মনে হয় লিখিয়ে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, না সেপারেট ইলেকশনের দাবি করছে যে আমাদেরও সেপারেট ইলেকশন দেওয়া হোক, আমরাও সেপারেট ইলেকশন করব লাইক মুসলিম। মুসলিমদের আলাদা করে নির্বাচন করা হবে আর এদেরও আলাদা করে নির্বাচন করা হবে। মানে ব্যাপারটা কি বলতো, ব্যাপারটা হচ্ছে যে আমাদের ভোটিং প্রসেস যেন আমাদের মধ্য থেকেই হয়, কাইন্ড অফ। তোমার যদি বলি পার্লামেন্টের রিজার্ভেশন, এই কটা সিট মুসলিমরাই পাবে, মুসলিমদের সেপারেট ইলেকশন, এই কটা সিট ডিপ্রেস ক্লাস পাবে, এদের সেপারেট ইলেকশন। তো তুমি ভাবো ব্রিটিশরা কত চালাক, ওরা বুঝতে পেরে গেছে যে এখন সব থেকে বড় ইস্যু হচ্ছে হিন্দুদের দুটো সম্প্রদায়ের মধ্যে, একটা লোয়ার কাস্ট আর একটা হায়ার কাস্ট। সঙ্গে সঙ্গে দেখো আর একটা অ্যাওয়ার্ড দিয়ে দিল যে লোয়ার কাস্টকে আমরা দলে নিয়ে নেব। তাই এটাকে বলা হয় কমিউনাল অ্যাওয়ার্ড। 1932-তে 16th অগস্ট কমিউনাল অ্যাওয়ার্ড দিলেন কে, ম্যাকডোনাল্ড। ব্রিটিশ প্রাইম মিনিস্টার বললেন, কি বললেন, সেপারেট ইলেকশন ফর দ্য মাইনরিটিস এক্সেপ্ট মুসলিম। মুসলিম নয় কেন, মুসলিমকে অলরেডি আমরা দিয়ে দিয়েছিলাম কত, 1909-এ আমরা মুসলিমদের সেপারেট ইলেকশন দিয়ে দিয়েছি, দেখো সেটাই লেখা রয়েছে। তো মুসলিম বাদে বাকি যারা রয়েছে
তাকে আমরা সেপারেট ইলেকশনের ব্যবস্থা করলাম। তাহলে এই অ্যাওয়ার্ডটা কি করলো, লোয়ার হিন্দু এবং আপার হিন্দু দুটো ভাগে দুটো কাস্টে ভেঙে দিল। এবং এতে কি লোয়ার হিন্দুরা কখনোই কি আর ব্রিটিশের এগেইনস্টে কথা বলবে না, তাদের যা দাবি ছিল আর কেনই বা বলবে, দেখো তারা তো নিষ্পেষিত না, তারা নিষ্পেষিত বলেই তো তারা এই সুবিধাটা চাইছে। যারা ওই সুবিধাটা দেবে তারা ভারতের খারাপ হলেও তো তারা তাদের পক্ষে কথা বলবে, কারণ তারা সেই সুবিধাটা পেয়েছে। তো আলটিমেটলি দুটো ভাগে ভেঙে দিল। যে যখনই এই ঘটনাটা ঘটলো তখন সবচেয়ে বেশি অখুশি কে হবেন, গান্ধীজি। তাহলে আলটিমেটলি গান্ধীজি অনশন শুরু করে দিয়েছেন, না এরকম চুক্তি এরকম অ্যাওয়ার্ড আমরা মানি না। তো যখনই গান্ধীজি আলটিমেটলি জারবেদা জেলে তোমার কন্টিনিউয়াস অনশন করছেন, তো কার উপরে প্রেশার পড়বে, আম্বেদকরের উপর, কারণ আম্বেদকরের দাবিতেই তো আলটিমেটলি সেপারেট ইলেকশনটা হলো। তখন আম্বেদকরকে বারবার করে আমন্ত্রণ জানানো হচ্ছে, আপনি আসুন, গান্ধীজি কি বলছে শুনুন। তো তখন একটা অ্যাক্ট হলো, সেটা হচ্ছে পুনা প্যাক্ট, যেটা গান্ধীজি এবং বি আর আম্বেদকরের মধ্যে হলো 1932। দেখো ঠিক আগস্ট সেপ্টেম্বর মানে মাত্র এক মাসের মধ্যেই আবার একটা চুক্তি হলো গান্ধী এবং আম্বেদকরের মধ্যে। দেখো, টু সেভ গান্ধীজ লাইফ পুনা প্যাক্ট উইথ আম্বেদকর। তাহলে গান্ধীজির জীবন বাঁচানোর জন্য আলটিমেটলি পুনা প্যাক্ট শুরু হলো। দেখো এই অ্যাক্টে কি বলা হলো, এই অ্যাক্টে বলা হলো 147টা সিটস ওয়ার টু বি অ্যালোটেড টু দ্য ডিপ্রেস ক্লাস, ঠিক আছে, এবং 18% সিট অফ দ্য টোটাল সেন্ট্রাল লেজিসলেচার। ওরা যা সুবিধা দিয়েছিল, ঠিক আছে, সেটা আরো অনেক বেশি, কিন্তু আলটিমেটলি গান্ধীজির সঙ্গে চুক্তি করে বলা হলো যে টোটাল 147টা সিট সমস্ত প্রভিন্স নিয়ে তোমরা পাবে, এবং টোটাল সেন্ট্রাল লেজিসলেচার 18% সিট তোমরা পাবে। গান্ধীজি ও খুশ, বি আর আম্বেদকরও খুশ। আলটিমেটলি 26 সেপ্টেম্বর, মোটামুটি 3-4 দিন ছিলেন, গান্ধীজি স্ট্রাইক ব্রেক করলেন, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার আলটিমেটলি তোমার প্যাকটা হলো, ঠিক আছে। তো আলটিমেটলি উনি কবে কবে এই হাঙ্গারের স্ট্রাইকটা হলো সেটা একবার লিখে রাখো, তাহলে সুবিধা হবে। লেখো 20 সেপ্টেম্বর গান্ধীজি started hunger strike in Jarbeda jail, YERWADA জেল। তাহলে 20 সেপ্টেম্বর গান্ধীজি জারবেদা জেলে হাঙ্গার স্ট্রাইক করেছিলেন, যেটা ভাঙলেন 26 সেপ্টেম্বর। আচ্ছা, 20 সেপ্টেম্বর 12টার আগে হলেও একদিন, আর 26 সেপ্টেম্বর শুরু 1 মিনিট হলেও শুরু। আলটিমেটলি আমাকে দেখাতে হবে আমি 6 দিন হাঙ্গার স্ট্রাইক করেছি। বলতো এরকম হাঙ্গার স্ট্রাইক আর একজন করেছিলেন না, ওটা ঠিক আছে, আর একজনকে যতীন দাস। তো উনি যতীন দাস হাঙ্গার স্ট্রাইক করেছিলেন। যাই হোক, চলো এরপরে কি, দেখো কোথাও না কোথাও এটা বলা হচ্ছে যে এই চুক্তিটার পরে গান্ধীজির কোথাও না কোথাও মনে হয়েছে যে এই যে লোয়ার কাস্ট যারা, তাদের জন্য আমারও কিছু করা উচিত, ঠিক আছে। তোমরা তো আসলে এখন এইসব দেখো না, তুমি ইউটিউবে কার কার জীবনী পেয়ে যাবে, ডক্টর বি আর আম্বেদকরের জীবনী পেয়ে যাবে, ঠিক আছে, রামানুজমের জীবনী পেয়ে যাবে, তোমার বিদ্যাসাগরের জীবনী পেয়ে যাবে। পারলে এগুলো দেখো, ঠিক আছে, এগুলো দেখলে তুমি তৎকালীন যে হিস্ট্রিটা কিরকম ছিল তুমি বুঝতে পারবে, ঠিক আছে। তো আমি এগুলো হিস্টোরিক্যাল কোনো জিনিসই মিস করি না, আমার সব হিস্টোরিক্যাল যা আছে সব দেখা হয়ে গেছে, ঠিক আছে, মানে আমি এত ভাল লাগে জিনিসগুলো। তাহলে গান্ধী হরিজন ক্যাম্পেইন কত সালে করলেন, 1932 থেকে 1934। দেখো, আফটার পুনা প্যাক্ট গান্ধী স্টার্টেড অল ইন্ডিয়া অ্যান্টি আনটাচেবিলিটি লিগ, মানে না আর আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতা থাকবে না, এবং এই পুরোটাই হচ্ছে হরিজন ওয়েলফেয়ারের জন্য। মানে হরিজন মানে যাকে উনি নাম দিয়েছেন যে চিলড্রেন অফ গড, মানে দেখো আমরা সবাই ভগবানের সন্তান, তো তারা কেন আলাদা করে ভগবানের জিনিস টাচ করতে পারবে না। দেখো সেই সময় তুমি যদি দেখো তাহলে তাদের ছায়া নাকি মারালেও নাকি অস্পৃশ্য হয়ে যাচ্ছেন, তারা যদি ওই পুকুরের জল টাচ করে তাহলে সেটা অস্পৃশ্য হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারগুলো অনেকটাই ইনহিউম্যান একটা বিহেভিয়ার,
তো সেই জন্য বলছে হরিজন নামটা দিয়েছিলেন চিলড্রেন অফ গড, যেটা গান্ধীজির দেওয়া। এবং পুরোটাই তিনি এই হরিজন পত্রিকা বা নিউজ পেপার, উইকলি একটা নিউজ পেপার চালু করেন এবং এই হরিজনদের সম্পর্কে, তাদের দুঃখ কষ্ট, তাদের কি করে আপলিফট করা যায়, এবং তিনি সারা পৃথিবী, সারা ইন্ডিয়া পায়ে হেঁটে আলটিমেটলি হরিজনদের জন্য কাজ করেছেন, তাদের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করেছেন এবং সেগুলোকেই হরিজন পত্রিকায় প্রকাশ করার চেষ্টা করেছেন। দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, এটা তো তোমরা আগেও ডিফারেন্ট অ্যাক্টস অফ ব্রিটিশে পড়েছো, যেখানে তুমি দেখতে পাচ্ছ লর্ড ওয়েলিংটন ভাইসরয় অফ ইন্ডিয়া ছিলেন এবং তিনি কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস করেন। রেকমেন্ডেশন তুমি জানো, সে আমাদের যে তিনটে ছিল মানে লিস্ট ছিল, সেটা অনেকটা সে স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট অ্যান্ড কনকারেন্ট লিস্টের মতো তিনটে লিস্টে ডিভাইড করা হয়। তো এখানে তোমার ফেডারেল কোর্ট, আরবিআই রেকমেন্ডেশন, বাইক্যামেরাল লেজিসলেচার, প্রভিন্সিয়াল অটোনমি, ডায়ার্কি, তোমার অল ইন্ডিয়া ফেডারেশন, এইগুলোকে কোনোটা ইন্ট্রোডিউস করা হয়, কোনোটাকে রিমুভ করা হয়। এবং রেকমেন্ডেশন অফ থার্ড রাউন্ড টেবিল কনফারেন্সের জন্যই কিন্তু আলটিমেটলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট চালু হয়েছিল। জওহরলাল নেহেরু ক্রিটিসাইজ করেছিলেন এই অ্যাক্টটাকে চার্টার্ড অফ স্লেভারি। ঠিক আছে, চার্টার করে দাও, এটা ক্যারেক্টার হয়ে গেছে, চার্টার অফ স্লেভারি, সবটাই ভুল বানান। ঠিক আছে, লেখো চার্টার, CHARTER, চার্টার অফ স্লেভারি, SALAVERY, দাসত্বের সনদ। ঠিক আছে, মানে আলটিমেটলি আমাদের দাস বলে উনি ইন্ডিকেট করেছেন, তো আমাদের জন্য একটা সনদ তৈরি করেছে, তাই বলা হয় দাসত্বের সনদ, চার্টার অফ স্লেভারি। ঠিক আছে, তো এটাকে আমরা বলছি মোটামুটি তোমার 1935 অবধি। ঠিক আছে।